উনি হারলেও বা আমরা হারতে দেবো কেন ওনাকে, তাই না? ওনার পাশে থাকবো, ওনাকে সাহস দেবো, দেখা যাক না কি হয়। মানে চোখের সামনে সংসারটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? বিককে ঝুলে নিয়ে ঘুরবো? দয়া করে তুমি একটু চুপ করবে? কোনো তবে ঠবে নয় দেবা, সবকিছুর মূলে ওই ইন্দু, আর ইন্দুর পোড়া কপালের জন্য চৌধুরী বাড়ির আজ এই অবস্থা। ছুটকি, তুই কি বলছিস ছুটকি? আদিত্য নারায়ণ চৌধুরী has lost everything. না না, তুই 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 কোথাও ভুল শুনেছিস, কোথাও ভুল শুনেছিস। এ হতে পারে না, এ হতে পারে না। আমার মুখের গ্রাস এভাবে কেউ কেড়ে দিতে পারে না। আমি নিজে কানে শুনেছি বাবা, নিজে কানে দেবাদাকে বড় বৌদির কাছে এসে ভেঙে পড়তে শুনেছি, তাও আবার বাবার কাছ থেকে সব কথার ব্যাপারে কনফার্ম হয়ে আসার পর। আদিত্য নারায়ণ চৌধুরী শেয়ার বাজারে তার সব সম্পত্তি বাজি রেখে হেরে গিয়ে আজকে একেবারে নিঃস্ব। Oh my God! Oh my God! Oh my God! আদিত্য নারায়ণ চৌধুরীর সঙ্গে রতীন দত্ত আজ সব প্রশান্ত হয়ে গেল, পথের বিক্রি হয়ে গেল। আমি কত আশা করছিলাম, সে আশায় দিনগুণ আমি পল্টুর মতো একটা লুম্পেনের পেছনে টাকা খরচা করেছি, পরীর মতো একটা বাজারের মেয়ের পেছনে লাখ লাখ টাকা খরচা করেছি। শুধু ভেবেছি যে ওই চৌধুরী বাড়িটা যদি কবজা করতে পারি, then I will make up all the losses. কিন্তু বাবা বাবা, সবকিছু তো তোমার হাতের মুঠোয় প্রায় এসেই গিয়েছিল, মাঝখান থেকে এরকম একটা বিপর্যয় হয়ে যাবে সেটা কে জানতো? You are the sole responsible for that. তোর জন্য আমার হাতের মুঠোয় সবকিছু এসে ওর হাতের বাইরে চলে গেল, তোর জন্য। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যে, আমার গুণধর্মে তোমার জন্যে। পই করে বলেছিলাম ওদিকে ভালো করে নজর রাখবি, কড়া নজর রাখবি। বারবার তোকে নক করেছি, জিজ্ঞেস করেছি কেন এত দেরি করছে পরি ওই আদিত্য নারায়ণের সইটা আদায় করে নিতে। তুই আমার কথায় কান দিসনি। আর ওদিকে পরি ওই চৌধুরী বাড়ির হারাম আয়েসে মজে গিয়ে নিজে যা ইচ্ছে তাই করে গেছে। আর তুই ওই অপূর্বর জন্যে ছকছক করে গেছিস দিন রাত, আর কিচ্ছু করিসনি। ছি বলছো তুমি আমাকে? শোনো বাবা, ওই বাড়ির সম্পত্তি হাতানোর প্ল্যানে আমার কোনো দিনই মত ছিল না। তুমি বলেছিলে বলে তোমার কথায় সায় দিয়ে পরীর মতন একটা রাস্তার মেয়েকে আমি দিনের পর দিন শিখিয়ে পড়িয়ে তোমার কাজ হাসিল করানোর চেষ্টা করেছি। তুমি যা বলেছিলে তার থেকে অনেক বেশি করেছি বলে আমি মনে করি। হ্যাঁ, আমি অপূর্বকে ভালোবাসি, সেই জন্য আমি যা করেছি অপূর্বর জন্য করেছি, তোমার জন্য নয়। যতীন দত্তকে চোখ লাগাচ্ছিস তুই? হ্যাঁ, অকম্মার ঢেকি। মারলে আমাকে? হ্যাঁ, মারলাম। বাপ হয়ে নিজের মেয়ের গায়ে আজ আমি হাত তুললাম। এবার আমি নিজেকেই মেরে ফেলবো, নিজেকেই। কি করছো বাবা? কি করছো? পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো, পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল হয়ে গেছি। এই যে আদিত্য নারায়ণের সইটা এক লহমায় আমার কাছে মিথ্যে হয়ে গেছে। আদিত্য নারায়ণের সইটা আমার দিকে তাকিয়ে হাসছে, আমাকে ব্যঙ্গ করছে। ওই দেখ ছুটকি, আদিত্য নারায়ণ চৌধুরীর ওপরে দাঁড়িয়ে আমাকে বলছে, আমাকে পথে বসাবে রতীন দত্ত? আমাকে? আমি একা কেন পথে বসবো? তুমিও আমার সঙ্গে চলে এসো। এদিকে জগা বাচ্চু এরা সব হাজতে
এক্সপোর্টের কাজও আমার সমস্ত বন্ধ। এখন আমি কি করব? পথে দাঁড়ানো ছাড়া তো আমার কোনো উপায় নেই। এই সইটা যদি আরো আগে আমার হাতে আসতো, শেয়ার বাজারের সব টাকা খাটানোর আগে আদিত্য নারায়ণ চৌধুরীর পুরো সম্পত্তিটা আমি কবজা করে নিতে পারতাম। করে কি দেখছিস বাপের মুখের দিকে তাকিয়ে? তোর তো কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু যাবে আসবে না। বাপটা পথে বসলো কি বসলো তার জন্য তোর কিচ্ছু যায় আসে না। তুই কেবল ওই যা অপূর্বর পেছনে চক করে যা, দিন রাত্রে নিজের স্বার্থ সিদ্ধি করে যা, স্বার্থ সিদ্ধির জন্য এগিয়ে যা। এগিয়ে যেতে আমাকে হবে না বাবা, অপূর্ব নিজেই এখন আমার দিকে এগিয়ে আসছে। চৌধুরী বাড়ির সব সম্পত্তি তোমার হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু ও বাড়ির একটা মস্ত সম্পত্তি অপূর্ব এখন আমার হাতের মুঠোয়। অপূর্ব, হ্যাঁ শোন ছুটকি, না যাক সবাই চলে যাক, সবাই চলে যাক, কিন্তু আমি এখন কি করব? রথীন দত্ত এখন কি করবে? আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আদিত্য নারায়ণ চৌধুরীকে পথে বসাতে গিয়ে রথীন দত্ত তুমি নিজেই আজ পথের ভিখারি হয়ে গেলে। সব শেষ হয়ে গেল। বাংলায় একটা কথা আছে জানেন তো মাসিমা, ধর্মের কল বাতাসে নড়ে। কি অহংকার, কি অহংকার! এবার কি হলো? এক লহমায় সমস্ত অহংকার ধুলোয় মিশে গেল। তুমি আদিত্য নারায়ণ চৌধুরীর বোন হয়ে এই কথাটা বলছো? আর বিপদের সময় উনি তোমাকে আশ্রয় যদি না দিতেন তাহলে? হ্যাঁ, আমি জানি মাসিমা, আমি সব জানি। আমি তো সে কথা একবারও অস্বীকার করছি না। আমার বিপদের সময় আমার দাদা আমাকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তার পরিবর্তে আমি এই বাড়ি থেকে কি পেয়েছি জানেন? শুধুমাত্র লাঞ্ছনা। বাড়ির প্রত্যেকটা লোক আমাকে কি সাংঘাতিক কষ্ট দিয়েছে, আর আমার দাদা সব কিছু জেনে শুনে মুখ বুজে থেকেছে। আমার কষ্ট দূর করারই চেষ্টা করেনি। মিস্টার চৌধুরী তো অবিবেচক মানুষ নন, উনি তো কোনো অন্যায় সহ্য করেন না। কি আর বলবো মাসিমা বলুন, ওপর দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে পড়ে। দাদাকে আপনি যতটা বিবেচক ভাবছেন ততটা কিন্তু দাদা নয়, সবটাই ভান। তা না হলে এত বড় অন্যায় কেউ করতে পারে? আপনি বলুন না, রাতারাতি সমস্ত টাকা পয়সা শেয়ারে লাগিয়ে বাড়ির সবাইকে ভিখারি বানিয়ে দিল, এটা অন্যায় নয়? তোমার কথাটা অবশ্য ঠিকই, ওর মতন মানুষ এত বড় হঠকারিতার কাজ কি করে করলেন এ তো ভাবাই যায় না। তোমার কথা শুনে আমারই বুক ধড়ফড় করছে। এত বড় পরিবার, ছি 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 ছি, ওরে কি করে পারলেন? দেখুন মাসিমা, অহংকারই হলো পতনের মূল। এতদিন দাদাকে সবাইকার মাথায় পা দিয়ে চলতে হয়েছে, এবার দাদাকে সবার পা ধরে চলতে হবে। আদিত্য নারায়ণ চৌধুরী শেষ পর্যন্ত এই দশায় পড়বেন এ তো কল্পনার বাইরে। সেই তো, ছেলেগুলোর অবস্থা একবার ভাবুন তো মাসিমা। বাবাকে বিশ্বাস করে সবাই পস্তাচ্ছে এখন। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ ইন্দিরা আমাকে জানাবার প্রয়োজন মনে করলো না। কোন মুখে জানাবে বলুন? কারণ ইন্দু তো জানেই যে ওর ভাগ্যের জন্যই এসব অঘটনগুলো ঘটছে। কি বলছো তুমি? দেখুন মাসিমা, ইন্দু মাঙ্গলিক জেনেও আপনি অপূর্বর ইচ্ছে ইন্দুর সাথে অপূর্বর বিয়েটা দিয়েছেন। দেখুন না, বিয়ের পর থেকে একটা না একটা অঘটন তো লেগেই আছে, তাই না? অপূর্ব যে এখনো সুস্থ আছে এটাই আশ্চর্য। রীতা, তবে মাসিমা, কতদিন অপূর্ব সুস্থ থাকবে সেটা অবশ্য বলা যাচ্ছে না। হ্যাঁ,
তার কারণ শুনছি নাকি ইন্দুর আগের বর ফিরে এসেছে, আর ইন্দুর সঙ্গে নাকি এখনো। আপনি কেন যে এখনো হাল ছেড়ে দিয়ে বসে আছেন আমি সেটাই বুঝতে পারছি না। দেখুন মাসিমা, দুটো উপায় আছে। হয় আপনি ইন্দুকে অপূর্ব জীবন থেকে সরিয়ে দিন, আর তা না হয়তো ইন্দুকে ওই বাড়ির থেকে সরিয়ে এনে নিজের কবজায় রাখুন। অপূর্বর ক্ষতি কিন্তু সুদীপ করবেই মাসিমা। বউ গেলে বউ পাবেন, কিন্তু ছেলে চলে গেলে আর ছেলে পাবেন কি? কি ভাবছেন মাসিমা? এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। সুদীপের কথা শোনার পর আমি অপূর্ব আর ইন্দিরাকে অনেক বুঝিয়েছিলাম। এও বলেছিলাম যে তোমরা দুজনে আমেরিকায় চলে যাও, কিন্তু আমার কথা গুরুত্বই দিচ্ছে না ওরা। গুরুত্ব দিচ্ছে না বুঝি? সে কি, গুরুত্ব না দিলে তো সমস্যা আরো বাড়বে মাসিমা, আর সেই সমস্যায় আপনিও জ্বলবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, বিশাখা কিন্তু অপূর্বর প্রতি আরো বেশি ঘনিষ্ঠ হচ্ছে। হ্যাঁ, আর এবারে একটা নতুন ব্যাপার ঘটছে জানেন মাসিমা। অপূর্ব বিশাখাকে তাড়িয়ে দেবার বদলে ওকে প্রশ্রয় দিচ্ছে, জানেন কি সেটা? কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ, ব্যাপার তো তোদের রে, তোর বাপের। তোর বাপ কেমন ক্ষীর খেলা বল, সঙ্গে তুইও খেলি। তোর বাপটা তো পুরো কুত্তা হয়ে গেছিল, সই সই করে কুত্তা কুত্তা। আর এখন খারাপ লাগে রে তোদের জন্য, সত্যি। এখন কি করবি তোরা? এই শোন, তুই কি ভাবছিস? হ্যাঁ, আমি আর কিছু ভাবছি না, ছেড়ে দিচ্ছি বাবা। তোকে আর তোর বাপকে দেখে শালা কি মুরগি মারি। দেখ, সইও পেলি, সবই পেলি। এবার কি করবি? ওই সইয়ের কাগজটা ভালো করে ক্ষীরের বাটিতে চুবিয়ে চুবিয়ে চিবিয়ে চিবিয়ে খাবি। শোন পড়ি, তুই ভাবিস না তোকে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, আমার বাবার এত বড় একটা প্ল্যান তোর জন্য নষ্ট হয়ে গেছে। কি বললি? আমার জন্যে? শালা, আমার জন্য কেন নষ্ট হয়ে যাবে? মারি, এত বেইমান না তোরা? তোর বাপের কথা শুনে আমি শালা ওখান থেকে উঠে এখানে এলাম। রাধা সেজে এদের বাড়িতে ভালো মেয়ে, গান শিখে লেখাপড়া শিখে বসে আছি। আরে দাদুর কাছ থেকে সই আনা, মুড়ির মোয়া আনা, প্রচুর বেলতে হয় তবে সই পাওয়া যায়। আর বেইমানের বাচ্চা এখন বলছে আমার জন্য ওদের প্ল্যান ভেস্তে গেল। তুই যদি টাল বাহানা না করে সইটা আগেই পার করে আনতিস তাহলে বাবাকে এইভাবে ঠকে যেতে হতো না। আমাকে দিয়ে এত কঠিন কাজ করাবে, একটু তো লাজে খেলাবই বলো। আর একটা জিনিস তো বুঝিস, তোর মাথায় তো বুদ্ধি আছে, শয়তানি বুদ্ধি তো তোরা তোর বাপের মাথায় ভরভর করছে। দাদুর মতন লোককে দিয়ে অত সহজে সাদা কাগজে ওইসব সই ফই আনানো যায় না, তার জন্য অনেক সময় লাগে। সময়টা তুই ইচ্ছে করে বেশি নিয়েছিস পড়ি। তোর ধান্দা ছিল রাধা সেজে এই বাড়িতে পাকাপাকিভাবে থেকে যাওয়া। বাবা যদি অমলকে মেরে ফেলার হুমকিটা না দিত তাহলে কিন্তু তুই আজ। সেটা ঠিক, অমলকে মেরে ফেলবি ভয় দেখিয়ে আমাকে দিয়ে সইটা আগে জোগাড় করালি, নইলে আরেকটু তোদের লাজে কালাতাম। কিন্তু এখন আমি কি করবো বল? এখন যে সইয়ের আগে দাদু সব শেয়ার ফেয়ার কোথায় কী সব করে এমনি এই অবস্থা করবে, সে কি আমার জানা ছিল নাকি? আমি করতেই জানবো। কি আর করবি সুটকি, দমের কল বাতাসে নড়ে। এখন তো তোদের কিছু করার নেই বল। পড়ি আলে বল, লাভ করছিস কেন রে? আমি কি করবো বল? তোর বাপের এই আরামিগিরি দেখে ওপরে ওই মানুষটা বসে আছে, সে দেখে কালকে নাড়ি দিয়েছে। এখন আর কি হবে বল? আমার তো কিছু করার নেই। তবে হ্যাঁ, দাদুর কাছ থেকে সইটা নেওয়ার পর আমি তো ভগবানকে বলেছিলাম যে দেখো ঠাকুর, আমাকে এই পাপের কি যেন বলে ওই জড়িদার বানিও না, কিছু একটা হিললে করো ভাই, দরকার পড়লে সইয়ের কাগজে ক্ষীর ঢেলে দাও।
তবে হ্যাঁ, তোর আর তোর হারামি বাপকে শিক্ষা দিতে গিয়ে ভগবান শুধু শুধু এ বাড়ির ভালো ভালো মানুষগুলোকে ঝামেলার মধ্যে ফেলে দিল। এটা কিন্তু বস ঠিক করলো না রে। একেবারে সরাসরি না হলেও তোর আর তোর বাপের জন্যেই যদি বাড়ির এই অবস্থা হলো। ভুগতে হবে রে, তোকে আর তোর বাপকে ভুগতে হবে। এই পাপ রাখবি কোথায়? পাপ তো বাপকেও ছাড়ে না। সই তো তোদের এনে দিলাম, এবার জব্দ কেমন করি শুধু দেখ। কি করবি? কি করবি তুই? তুই সাবধানে থাকিস কিন্তু, তোর এই চুল আর তার ঝটকা দেখাতে হবে না আমায়। বেঁচে থাকিস বাবা।